কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট পেজ নাম্বার 297 রয়েছে ফার্স্ট সামেটিভ ইভলিউশন টেস্টের মডেল সেট 13। আর এই মডেল সেটটির সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর বলে রাখবো, আগের যে মডেল সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই দেওয়া হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখানে সেকশন এতে প্রথমে প্রোসপার থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে ফাদার সেলফ থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, সামুয়েল মাইট ডু সামথিং টু জাস্টিফাই দ্য লেটার, অপশন বি হচ্ছে আনসার হবে। এরপর রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, রয়েছে সামি থট সামুয়েল ডিড নট নো, এরপরে ড্যাশ রয়েছে। তাহলে এখানে অ্যান্সারটা হবে এই যে এখানে নো, এরপরে হোয়াট, এরপরে মাই ফাদার রয়েছে হিজ ফাদার হবে, এরপরে যে হ্যাজটা রয়েছে এটা হচ্ছে হ্যাড করতে হবে, এরপরে ডান টু, এরপরে ইউ যেটা রয়েছে হিম করতে হবে। তাহলে পুরো অ্যান্সারটা নো এর পরে হবে হোয়াট হিজ ফাদার হ্যাড ডান টু হিম। এরপরে রয়েছে সামি হিয়ার্ড অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম সামুয়েল, এটা হচ্ছে ট্রু হবে, ট্রু ফলস করতে দেওয়া রয়েছে। তো সামি একটা অপ্রত্যাশিত প্রশ্ন সামুয়েলের কাছ থেকে শুনেছিল, এটা হচ্ছে ট্রু। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, রয়েছে হোয়াই ডিড সামি ডিসাইড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো দিনের শেষে স্বামী তার হেডমাস্টারকে চিঠিটা ডেলিভার করবে, এটা কেন সে ভেবেছিল বা সিদ্ধান্তটা নিয়েছিল। অ্যান্সারটা, স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিকজ হি থট দ্যাট, এরপরে লিখবো এইখানটা, দেয়ার ওয়াজ এ চান্স সামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। তো স্বামী ভেবেছিল যে দিনের শেষে চিঠিটাকে ডেলিভার করবে, কারণ সেখানে একটা সুযোগ ছিল যে সামুয়েল যদি ওই দিনের মধ্যে কিছু একটা করে বসে তাহলে চিঠিটা জাস্টিফাই হয়ে যাবে বা সার্থক হয়ে যাবে। এরপর রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং এটি রয়েছে ফিবিল থেকে। তো এখানে শুরুতে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হোয়াট লেসন ডাজ দ্য পোয়েম ইম্পার্ট, এই কবিতাটা কোন শিক্ষা এটা হচ্ছে দেয় আর কি। অ্যান্সারটা, দ্য পোয়েম ইম্পার্টস দ্য লেসন দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। এরপর রয়েছে হু ইজ কল্ড বান, বান কাকে বলা হয়েছে, তো বান বলা হয়েছে স্কুইরেলকে, তাহলে স্কুইরেল, হুয়ের জায়গায় লিখবো স্কুইরেল এবং ইজ কল্ড বান, এরপরে ফুল স্টপ হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট আর নিডেড টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার, তাহলে একটা বছর এবং পৃথিবীর বলয় তৈরি করতে কোন কোন জিনিসগুলো প্রয়োজন। তাহলে আমরা অ্যান্সারটা লিখব এইখান থেকে, এই অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, এরপরে হবে আর নিডেড টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার, এরপরে ফুল স্টপ হবে। এরপরে রয়েছে অ্যান্ড নট হাফ সো স্প্রাই, হেয়ার স্প্রাই মিনস, এরপরে অ্যান্সারটা হবে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, তাহলে স্প্রাই কথাটার মানে হচ্ছে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। আনলাইক দ্য মাউন্টেন এ স্কুইরেল ক্যান ক্র্যাক, এরপরে হচ্ছে এ নাট, তাহলে স্কুইরেল হচ্ছে কি বাদাম ভাঙতে পারে, যেটা হচ্ছে মাউন্টেন পারে না। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। দ্য গ্রেট ক্যাপিটাল অফ নিউ দিল্লি ইজ ওয়ান অফ দ্য অ্যাচিভমেন্টস, এখানে একটা স্পেলিং ভুল রয়েছে, এই যেটা মিস্টেক রয়েছে, অ্যাচিভমেন্টস অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। তো বলছে এই যে মহান যে আমাদের রাজধানী নিউ দিল্লি, এটা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের একটা হচ্ছে যে সব থেকে বড় পাওনাগুলো সেগুলোর মধ্যে একটা আর কি। টু আর্কিটেক্টস স্যার এডউইন লর্টিয়েন্সেস অ্যান্ড স্যার হারবার্ট বাকের ওয়ার অ্যাসাইন্ড দ্য টাস্ক অফ ডিজাইনিং অ্যান্ড লে আউট অফ দ্য 8th সিটি অফ দিল্লি। তো বলছে এই দুজন আর্কিটেক্ট এডউইন লর্টিয়েন্সেস এবং স্যার হারবার্ট বাকের, এরা দুজনকে নিয়োজিত করা হয়েছিল এই যে 8ম সিটি দিল্লি, এটা হচ্ছে ডিজাইন এবং লেআউট করার জন্য। দিল্লি বিকেম দ্য ক্যাপিটাল অফ ব্রিটিশ এম্পায়ার ইন 1911 AD। তো
1911 খ্রিস্টাব্দে এই ব্রিটিশ এম্পায়ারের হচ্ছে রাজধানী হয়েছিল এই দিল্লি। অফিসিয়ালি নেমড নিউ দিল্লি ইন 1926 এডি, এবং অফিসিয়ালভাবে এই নিউ দিল্লি নামটা হয়েছিল 1926 সালে, 1926 খ্রিস্টাব্দে, অ্যান্ড ওয়াজ ফর্মারলি ইনঅ্যাগুরেটেড ফর অকুলেশন ইন জানুয়ারি 1931 এডি। তো এই অকুলেশন মানে আমি জানি না, আমি পাইওনি ডিকশনারিতে। তো তৎকালীন সময়ে ইনঅ্যাগুরেট করা হয়েছিল, উদ্বোধন করা হয়েছিল 1931 সালের জানুয়ারি মাসে। এরপরে রয়েছে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টার্টিং পয়েন্ট ফর এনি ট্যুর অফ নিউ দিল্লি ইজ দ্য অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল, popularly known as India Gate, situated at the east end of রাজপথ। তো বলছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট বা যথাযথ যে স্টার্টিং পয়েন্টটা, শুরুর যে জায়গাটা নিউ দিল্লিতে ট্যুর করার, সেটা হচ্ছে অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল। এটা হচ্ছে যেটাকে প্রচলিতভাবে জানা যায় ইন্ডিয়া গেট নামে, যেটা হচ্ছে পূর্ব দিকে অবস্থিত রাজপথের। ইট ইজ এ হিউজ স্টোন মেমোরিয়াল আর্ক, এটা হচ্ছে একটি বৃহৎ পাথরের তৈরি একটা স্থাপত্য, ডিজাইনড বাই স্যার এডুইন লটিয়েন্স, যেটা ডিজাইন করেছিলেন এই ব্যক্তি স্যার এডুইন লটিয়েন্স, টু কমিমোরেট অর্থাৎ স্মৃতি হিসেবে মোর দ্যান 7,000 ইন্ডিয়ান সোলজার্স, 7,000-এরও বেশি ভারতীয় সৈন্যদের স্মৃতির উদ্দেশ্যে, হু ফেল ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যারা প্রথম বিশ্বযুদ্ধে মারা গিয়েছিল। রাষ্ট্রপতি ভবন উইথ ইটস 340 রুমস অ্যান্ড ল্যাভিশ গ্রাউন্ডস ইজ দ্য অফিসিয়াল রেসিডেন্স অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে বলছে এই যে রাষ্ট্রপতি ভবন, যেখানে 340টি রুম রয়েছে এবং একটি বিশাল গ্রাউন্ড রয়েছে, মাঠ রয়েছে, এটা হচ্ছে অফিসিয়ালভাবে হচ্ছে ভারতের যে রাষ্ট্রপতি তার বাসস্থান। আদার ইম্পর্টেন্ট বিল্ডিংস, অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলো অফ দ্য পিরিয়ড এই সময়কার, আর দ্য পার্লামেন্ট হাউস, সেটা হচ্ছে পার্লামেন্ট হাউস, সেক্রেটারিয়েট ব্লকস, এ সার্কুলার মার্কেটিং সেন্টার, দ্য কন্নট প্লেস অ্যান্ড আদার্স। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো বা বাড়িগুলো রয়েছে। দেয়ার আর মেনি মস্ক, অনেক মসজিদ রয়েছে, গুরুদুয়ার্স রয়েছে, টেম্পলস মন্দির রয়েছে, চার্চ রয়েছে, অ্যান্ড মডার্ন বিল্ডিংস রয়েছে, আধুনিক বাড়ি, হুইচ স্ট্যান্ডস টেস্টিমনি টু দি লিভিং ভাইটালিটি অফ দ্য গ্রেট সিটি, যেগুলি দাঁড়িয়ে রয়েছে এই মহান সিটি বা মহান নগরের সাক্ষী হিসেবে। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। দিল্লি ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া ফ্রম দ্য ভেরি বিগিনিং। তো বলছে এই দিল্লি ব্রিটিশ ভারতের হচ্ছে রাজধানী ছিল প্রথম থেকেই, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট এই লাইনটা হবে, দিল্লি বিকেম দ্য ক্যাপিটাল অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1911 এডি। এরপরে যা আছে পুরো লিখে দিলে পুরো শেষ পর্যন্ত লিখতে হবে। এরপর রয়েছে ইন্ডিয়া গেট ওয়াজ বিল্ট ইন মেমোরি অফ অল দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ভিকটিমস। তো বলছে ভারতের এই যে ইন্ডিয়া গেটটা যেটা বানানো হয়েছিল, সেটা হচ্ছে সমস্ত প্রথম বিশ্বযুদ্ধের যে ভিকটিমস বা যারা মারা গিয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে। তো এখানে আমি ট্রু করলাম, যদিও কিন্তু সমস্ত যে ভিকটিম তাদের জন্য নয়, ভারতের যে 7,000 ইন্ডিয়ান যে সৈন্যরা তাদের উদ্দেশ্যে করা হয়েছে। তো যাই হোক, আমি এটা ট্রু করলাম, এটা কিন্তু ফলসও করা যেতে পারে। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস, রয়েছে দ্য আর্কিটেক্টস অফ নিউ দিল্লি ওয়ার, এরপরে ড্যাশ রয়েছে, অর্থাৎ যে দুজন আর্কিটেক্ট তাদের নাম লিখতে হবে, স্যার এডুইন লটিয়েন্সিস অ্যান্ড স্যার হারবার্ট বাকের। এরপর রয়েছে কন্নট প্যালেস ইজ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে এ সার্কুলার মার্কেটিং সেন্টার। এরপর রয়েছে রাষ্ট্রপতি ভবন ইজ এ প্যালাটাইল বিল্ডিং উইথ ড্যাশ, অ্যান্সারটা হবে উইথ 340 রুমস অ্যান্ড ল্যাভিশ গ্রাউন্ড, এটা হচ্ছে এরপরে ফুল স্টপ হবে। এরপরে সি এর দাগে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, রয়েছে ডেসক্রাইব দ্য আর্কিটেকচার অফ ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেটের যে স্থাপত্যটা সেটা হচ্ছে বর্ণনা করতে বলছে।
তাহলে আমরা লিখব এইখান থেকে, এই ইট থেকে, কিন্তু ইটটাকে আমরা লিখব এই ইন্ডিয়া গেট। তাহলে ইটের জায়গায় ইন্ডিয়া গেট লিখব। ইজ এ হিউজ স্টোন মেমোরিয়াল আর্ক ডিজাইনড বাই স্যার এডউইন লটিয়েন্সেস to commemorate more than 7,000 Indian soldiers who fell in the First World War। এইটুকুই লেখা আছে এবং এইটুকুই হচ্ছে অ্যান্সারে লেখা হবে। এরপরে চলে আসবো সেকশন বিতে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে। শুরুতে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে। তো এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস রয়েছে, প্যাসিভ ভয়েস রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে করলে হবে হানি ইজ সুইট, HONEY, হানি ইজ সুইট, SWEET। এরপরে ফুল স্টপ। এরপর রয়েছে রবি ওয়েন্ট টু স্কুল, হি মেট দ্য হেডমাস্টার। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেলের যে নিয়মটা রয়েছে সেই নিয়মে আমরা যোগ করে দেব। তাহলে এই যে ওয়েন্ট যেটা রয়েছে এটাকে আমরা করব গোয়িং, গোয়িং, এরপরে টু দ্য স্কুল, গোয়িং টু দ্য স্কুল, এরপরে কমা দিব, এবং এই যে হি আর রবি দুজন তো একই ব্যক্তি, তো এখানে এই হি এর জায়গায় রবি লিখব, RABI, এবং বাকি যা আছে মেট থেকে পুরো লিখে দেব। তাহলে অ্যান্সারটা হলো গোয়িং টু দ্য স্কুল, রবি মেট দ্য হেডমাস্টার, এরপরে ফুল স্টপ হয়ে যাবে। এরপর রয়েছে হি সেড টু মি হোয়াট বিউটিফুল ম্যাচ ইট ওয়াজ, ইনডিরেক্ট স্পিচ করতে দেওয়া রয়েছে। তাহলে আমরা অ্যান্সারটা করব হি এক্সক্লেমড, EXCLAIMED, এক্সক্লেমড ইন ওয়ান্ডার, WONDER। এরপরে লিঙ্কার দ্যাট বসাবো। এরপরে এখানে যে সাবজেক্ট সেটা হচ্ছে ম্যাচ, তাহলে এখানে ম্যাচ লিখবো, দ্যাট ম্যাচ, MATCH, ম্যাচ। এরপরে এখানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে ম্যাচের পরে হবে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম এটা হচ্ছে বিন হবে। তাহলে ম্যাচ হ্যাড বিন, এরপরে হোয়াটের জন্য ভেরি আসবে এবং বিউটিফুল, BEAUTIFUL। তাহলে অ্যান্সারটা হলো হি এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট ম্যাচ হ্যাড বিন ভেরি বিউটিফুল। এরপর রয়েছে আই কুড নট প্লিজ মাই টিচার, প্যাসিভ ফর্ম করতে বলছে, মানে প্যাসিভ ভয়েস করতে হবে আর কি। তাহলে এখানে যে মাই টিচার অবজেক্টটা রয়েছে সেটাকে শুরুতে নিয়ে আসবো, মাই টিচার, TEACHER। এরপরে রয়েছে মডাল দিয়ে, তাহলে মডালটা লিখবো COULD। এরপরে কুড নট সঙ্গে বি বসবে, মডাল থাকলে মডাল যুক্ত বি হয়। এরপরে প্লিজের থার্ড ফর্ম প্লিজড, PLEASED, প্লিজড। এরপরে প্রিপোজিশন বাই এবং আইটা মি হয়ে যাবে বাইয়ের পরে। তাহলে অ্যান্সারটা হলো মাই টিচার কুড নট বি প্লিজড বাই মি। এরপর রয়েছে অনলি অ্যাডাল্টস ক্যান ডু ইট, নেগেটিভ সেন্টেন্স করতে বলা রয়েছে। তাহলে এই যে অনলিটা রয়েছে এর জায়গায় শুধু নান বাট কথাটা লিখবো এবং বাকি যা আছে অ্যাডাল্টস থেকে পুরো লিখে দেবো। এরপরে বিয়ের দাগে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, অ্যাড লেবার, এরপরে অফ ইফিসিয়েন্সি টু সাকসিড ইন ইয়োর কেরিয়ার। তাহলে বলছে যোগ করো লেবার ইফিসিয়েন্সি যাতে করে তুমি কেরিয়ারে সফল হও। এরপরে হি ইজ স্পেশালি অ্যাংরি, এরপরে এখানে হবে উইথ বয়েজ হু কেম, এরপরে ইন লেট। এরপর রয়েছে ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাবু। এই দুটো টেক্সট থেকেই রয়েছে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।